কেমন জানি মনে হলো ওখানে কিছু একটা আছে, কিছু একটা দাঁড়িয়ে আছে। ওয়েট, মনে হলো গরম বাতাসের একটা ঝাপটা আমার শরীর ছুঁয়ে ভেতর দিয়ে বেরিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? যখনই আমরা অতি প্রাকৃত কোনো ঘটনার কথা শুনি, আমাদের চোখের সামনে স্বাভাবিকভাবেই ভেসে ওঠে রাতের দৃশ্য। নিস্তব্ধ অন্ধকার, দূরে শেয়ালের ডাক, কিংবা উঠোনের কোণে নিভু নিভু প্রদীপের কাপা আলো। কিন্তু আজ যে ঘটনাটা বলবো, সেখানে এসবের কিছুই নেই। এটা কোনো রাতের গল্প নয়, এটা দিনের আলোয় ঘটে যাওয়া এমন এক অভিজ্ঞতা যেটা প্রমাণ করে দেয় অন্ধকারের সময় ঘড়ি ধরে চলে না। এই লাইনটা বলার সময় আমার নিজের অস্বস্তি লাগছে, কারণ আমরা সবাই জানি দিনের আলোতে ভয় পাওয়ার কথা না, কিন্তু এই গল্পটা শুনলে সেই ধারণাটাই ভেঙে যাবে। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে মাগুরার একটি মেয়ে, তার নাম তনিমা। সে যেভাবে আমাকে গল্পটি লিখে পাঠিয়েছে, ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তো চলুন শোনা যাক তনিমার জীবনে ঘটে যাওয়া হাড় হিম করা ঘটনা, যা এখনো তাকে নিস্তব্ধ করে দেয়। আমার বয়স তখন 12 কি 13। গ্রীষ্মের ছুটি মানে নানু বাড়ি যাওয়া, প্রতি বছরই যায়। জায়গাটা চেনা, মানুষগুলো আপন। নানু বাড়ি থেকে একটু দূরে একটা শতবর্ষী পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ ছিল। মন্দির বললে যা বোঝায় সেটা আর ছিল না। ভাঙা দেয়াল, আধা ভেঙে পড়া দরজা, আর সব কিছুকে ঢেকে রেখেছে লতাপাতা আর আগাছা। চারপাশে বড় বড় গাছ থাকায় জায়গাটা সবসময় একটু ঠান্ডা থাকতো। এখানে আমার একটু থামতে ইচ্ছা করছে, কারণ গ্রামে যারা আছেন তারা জানেন কিছু জায়গা অকারণেই ঠান্ডা থাকে, আর সেসব জায়গা সাধারণত ফাঁকা থাকে না। তো চলুন আবার তনিমার গল্পে ফেরা যাক। রোদ থাকলেও সেখানে আলো ঠিকমতো পৌঁছতো না। আমরা মামাতো ভাই বোন আর সমবয়সী ছেলেমেয়েরা সেখানেই খেলতাম। বড়রা জানতো, কিন্তু কেউ কোনোদিন বাধা দেয়নি। ঘটনাটি ঘটেছিল এক দুপুরে। সেদিন রোদটা অস্বাভাবিক রকমের তীব্র ছিল। খেলতে খেলতে হঠাৎ বাড়ি থেকে ডাক এলো, সবাই মিলে পুকুরে গোসল করতে যাব। যে যার মতো করে বাড়ির দিকে হাঁটা দিলাম। পুকুর ঘাটে এসে নামবো, ঠিক তখনই আমার বোন বলল, আপু, তোর কানের আরেকটা দুল কোথায়? কানে হাত দিয়েই বুকটা ধপ করে উঠল। একটা দুল নেই। মায়ের বকুনি মাথায় রেখে কাউকে কিছু না বলেই আমি দৌড়ে আবার সেই ভাঙা মন্দিরের দিকে গেলাম। এই জায়গায় এসে আমার নিজেরই প্রশ্ন জাগে, একটা বাচ্চা মেয়ে একা দুপুরে ওই জায়গায় ফিরে যাওয়াটা কি সত্যি স্বাভাবিক ছিল? যাই হোক, আবার গল্পে ফিরে যায়। সূর্য তখন মাথার ঠিক উপরে, চারপাশ ঝলমলে আলোয় ভরা। অথচ মন্দিরের জায়গাটা ঢুকতেই আলো যেন বদলে গেল। গাছের ফাঁক দিয়ে আলো ছায়া পড়ে আছে মাটিতে। বাতাসে শুকনো পাতার খসখস শব্দ। ডালে বসে থাকা নাম না জানা কয়েকটা পাখি মাঝে মধ্যে ডাকছে। আমি একা। দুল খুঁজতে খুঁজতে হঠাৎ মনে হলো পাখিগুলো একসাথে অস্বাভাবিকভাবে চিৎকার করে উঠল। আমি জানি না আপনারা কি ভাবছেন, কিন্তু পাখিরা এমনিতে ভয় পায় না। তারা ভয় পায় তখনই যখন আমরা যেটা দেখতে পাই না, তারা সেটা আগে টের পেয়ে যায়। আবার আমরা গল্পে ফিরি। তনিমা বলছিল, পাখিগুলোর ডাক কিচিরমিচির ছিল না, সেগুলো ছিল যেন সতর্ক বার্তা। তারপর এক ঝটকায় সবাই উড়ে গেল। হঠাৎ বুকের ভেতরটা কেঁপে উঠল। এই প্রথম চারপাশ ভালো করে তাকালাম, কেউ নেই, কিন্তু
ভাঙা মন্দিরে সে আধা ভাঙা দরজাটার দিকে তাকিয়ে কেমন জানি মনে হলো ওখানে কিছু একটা আছে, কিছু একটা দাঁড়িয়ে আছে। ওয়েট, এই কথাটা বলতে গিয়ে আমার গলা নিজের অজান্তেই একটু ধীর হয়ে গেল, কারণ কিছু আছে এই কথাটার চেয়ে ভয়ঙ্কর আর কিছু হয় না। তো আবার আমরা গল্পে ফিরে যাই। দেখা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে। মানে তনিমা যখন মন্দিরের দরজাটার সামনে দাঁড়িয়েছিল, তখন ওই ভাঙা দরজার দিকেও তাকিয়েছিল। তখন ওর মনে হচ্ছিল দরজার ওখানে কিছু একটা আছে, মানে দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে না, কিন্তু ও বুঝতে পারছিল। মানে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর ছিল তখন একটু ভেবে দেখেন তনিমার অবস্থাটা কি ছিল তখন। তো এই সময় গরমের মধ্যেও তনিমার গা ঠান্ডা শিরশিরে একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। আমরা সবাই জানি বাংলাদেশের গ্রীষ্মে যদি হঠাৎ ঠান্ডা লাগে তাহলে সেটা শরীরের সমস্যা নয়, কিন্তু সেটা পরিবেশের সমস্যা। তো যাই হোক, আবার গল্পে ফিরি। ঠিক তখনই আবার পাখিদের জোরে ডাকা, ডানা ঝাপটানোর শব্দ। আবারও তারা পালিয়ে গেল। আমি ভয়ে পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। মানে এই যে কেউ নেই কথাটার পরেই সাধারণত কিন্তু কিছু ঘটে, আর এখানেই সেটা হয়েছিল। শুনতে থাকুন। ঠিক সেই মুহূর্তেই কে যেন পেছন থেকে জোরে ধাক্কা দিল। মানে বুঝতে পারছেন তনিমার অবস্থার, 12-13 বছরের একটা মেয়ে বাচ্চা, সে আশেপাশে কেউ নেই, সে অবস্থাতে সে একা ওইখানে, তার পেছন থেকে যখন ধাক্কা দিল তখন তার অবস্থাটা কি হচ্ছিল আমার এখন নিজেরই গলা কাঁপছে। হ্যাঁ, এই জায়গায় এসে আমি নিজেও একটু থেমে যাচ্ছি, কারণ ধাক্কাটা মানুষ দেয়নি। এই কথাটা মাথায় ঢুকতে সময় লাগে। যাই হোক, ধাক্কাটা মানুষের মতো না, মনে হলো গরম বাতাসের একটা ঝাপটা আমার শরীর ছুঁয়ে ভেতর দিয়ে বেরিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। সব কিছু হঠাৎ নিস্তব্ধ। এরপর আর কিছু মনে নেই। এই আর কিছু মনে নেই, এই ফাঁকা জায়গাটাতেই কিন্তু আসলে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো লুকিয়ে থাকে। যেহেতু ও সম্ভবত ওর হুঁশ হারিয়েছিল, সে কারণে ওর আর কিছুই মনে নেই। তো গল্পে ফিরি আমরা। যখন জ্ঞান ফিরল তখন আমি ঘরের ভেতর, পাশে মা আর নানু, দুজনের মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ। চোখ মেলতেই নানু গম্ভীর গলায় বললেন, বাতাস লাগছে, খারাপ বাতাস, মানতে হয় এগুলো। গ্রামের বয়স্করা যখন ভয় পায় তখন তারা চুপচাপ হয়ে যায়, আর নানুর গলায় সেদিন ভয়টা লুকানো ছিল না কিন্তু। যাই হোক, এরপর তনিমা তার হাতের দিকে তাকিয়ে দেখে একটা তাবিজ বাঁধা। পরে তনিমা জানতে পেরেছিল অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষে তনিমার বোন তাকে ওই মন্দিরের পাশেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল, মুখ আর হাত সামান্য বেঁকে গিয়েছিল। সেদিনের পর তনিমার জীবনে অনেক বছর কেটে গেছে, কিন্তু আর কোনোদিন এমন কিছু ঘটেনি। হয়তো আর কিছু ঘটেনি, অথবা ঘটলেও সে আর সুযোগ পায়নি। কিন্তু আজ যখন দুপুরের রোদে পাখিরা হঠাৎ একসাথে উড়ে যায়, তখনও তনিমার মনে পড়ে যায় কখনো কখনো দিনের আলোই সবচেয়ে বড় ছদ্মবেশ। এই গল্পটা শেষ করার পরও আমার নিজের মনে হচ্ছে দিনের আলোকে আর আগের মতো নিরাপদ বলা যায় না। গল্পটা শুনে যদি একটু চুপ করে যেতে ইচ্ছে করে, তাহলে বুঝে নেবেন
এই ভিডিওটা আপনাকে ছুঁয়ে গেছে। ভয়টা যদি অনুভব করে থাকেন, একটা লাইক দিয়ে জানাবেন। আর যদি আপনার জীবনেও এমন কোনো অজানা অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদেরকে মেইল করতে পারেন। এমন সব সত্য ঘটনা শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।